আজকের উদ্বোধনী সভার মাননীয় প্রধান অতিথি, আমাদের গার্ডিয়ান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ মতিউর রহমান, মঞ্চে একটু আগে উপবিষ্ট ছিলেন আজকের বিশেষ অতিথি জনাব BH হারুন, এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সংবাদকর্মী ভাই ও বোনেরা এবং আমার কলিগবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রথমে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, তিনি আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের প্রধান অতিথিকে, যিনি অত্যন্ত কষ্ট করে এবং অনেক মূল্যবান সময় ব্যয় করে আজকের এই মহতী অনুষ্ঠানে, এই 7ম হজ ও উমরা ফেয়ারকে সামনে রেখে এই ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়ে আমাদের মাঝে এসে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন। এবং সাথে সাথে আমি এই মঞ্চে উপবিষ্ট রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপসচিব মিস্টার জাহাঙ্গীর আলম এবং অন্যান্য যারা আজকে কষ্ট করে আমাদেরকে এখানে সময় দিয়েছেন। আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম, মোবারকবাদ। সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিতি, আপনারা জানেন 2014 সালের হজ অনুষ্ঠিত হবে 4 অক্টোবর 2014 চাঁদ দেখা সাপেক্ষে। আমরা এই হজকে সামনে রেখে হজ যাত্রীদের কার্যক্রম এবং হজ এজেন্সিদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে হজের প্যাকেজ ঘোষিত হয়েছে। আপনারা জানেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে 2টি প্যাকেজ ঘোষিত হয়েছে, একটি 2,95,758 আর একটি 3,54,000 সামথিং। আমরা এই মিনিমাম প্যাকেজ যেটা দিলাম সেটাতে আমাদের হজ যাত্রীদের কি কি সুবিধা দেব এবং কি কি সুবিধা দেব না এবং কোন প্যাকেজের সুবিধা দিয়ে কি হবে সেটি সরাসরি আল্লাহর মেহমান হজ যাত্রীদেরকে জানাতে চাই। কিন্তু এই জানানোর পথে একটি বিরাট বাধা হয়ে দাঁড়ায় মধ্যস্বত্বভোগী তথাকথিত কিছু ব্যক্তিবর্গ, যারা হজ যাত্রীদের কাছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যা সত্য নয় তার চাইতে দ্বিগুণ বলে প্রলুব্ধ করে টাকা পয়সা গ্রহণ করে হজ যাত্রীদের পকেটস্থ করে এবং একটা নির্দিষ্ট সময় পরে এসে এজেন্সির সাথে দর কষাকষি করে এবং এজেন্সির কাছে যথাসময়ে এবং প্যাকেজে উল্লেখিত টাকাটি জমা দেয় না, যার ফলে এজেন্টগণ অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে যায়। হাজিও পাঠাতে হয় এবং ওই সীমিত অল্প অর্থ দিয়ে হাজিদেরকে সেবা দিতে হয়, যাতে করে প্যাকেজে উল্লেখিত যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার চাইতে নিম্নমানের আমাদেরকে সেবা প্রদান করতে হয়। কারণ আপনারা জানেন হাফ ব্যবসা না করলেও হাফ সদস্যগণ যারা আছেন উনাদের প্রতিষ্ঠানটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে 2 ধরনের লাভ, আমি সবসময় এই কথাটা বলে থাকি, একটা দুনিয়ার লাভ, একটা আখেরাতের লাভ। তো আমরা এই দুনিয়ার লাভ বর্জন করতে পারি কিন্তু আখিরাতের লাভ বর্জন করতে চাই না এবং গুনার ভাগীও হতে চাই না। সেজন্যই আমাদের এই আয়োজন হজ যাত্রী এবং হজ এজেন্টের মধ্যে সেতু বন্ধন রচনা করা এবং সরাসরি যোগাযোগ স্থাপন করার একটি বিশেষ মাধ্যম হিসাবে বিগত 7 বছর যাবৎ আমরা হজ ও উমরা মেলা করে আসছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যতই প্রচারণা চালাই, আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি পত্রিকা এবং টেলিভিশন মিডিয়াগুলিতে আমাদের বিজ্ঞাপন যাচ্ছে, আমরা নিয়মিত বিজ্ঞাপন দিচ্ছি, সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়াম করে আমরা জনসচেতনতা করার সৃষ্টি করছি। কিন্তু দেখা যায় যে পাশের গ্রামের বা পাশের বাড়িতেই আপনার একটি মসজিদ আছে, সেই মসজিদের হুজুর আছে, তিনি এমন কিছু কথাবার্তা বলেন
যে আপনি সারা জীবনের সঞ্চিত অর্থটি আপনি উঠিয়ে দিবেন কার হাতে? যার হাতে তুলে দিলেন উনি হয়তো আলেম না, উনি হয়তো আপনাকে ঠিকমতো হজ করাতে পারবে না, আর কাম আহকাম এগুলো সব ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনাদের অর্থটাই শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের মাধ্যমে আসেন, আমাদের 2 পয়সা বেনিফিট হলেও আমরা আমাদের হুজুর উনি 40 বার হজ করছেন, 30 বার হজ করছেন, উনি খুব সুবিধা দিতে পারবেন এবং আপনাদেরকে ভালোভাবে সেবা দিতে পারবেন। হজের আপনার শাহ-শরীয়ত সম্পর্কে উনি ওয়াকিফাল এবং আপনাদেরকে ট্রেনিং দেবে ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার বাদ মাগরিব আমাদের এখানে হজের ট্রেনিং চলে। এরকম ভাবে কিছু কথাবার্তা বলে প্রলুব্ধ করে হাজিদের মূলত প্রতারণা করা হয়। এই বছর আমরা অত্যন্ত কঠোর এবং সৌদি আরবে এবার কিছু নতুন নিয়ম করেছে, যেটি এবার কোনো অবস্থাতেই যারা মধ্যস্বত্বভোগীদেরকে দিয়ে অর্থ সংগ্রহ করেন, হাজি সংগ্রহ করেন, উনারা যদি সর্বনিম্ন মূল্যের চাইতে 1 টাকাও কমে হাজি কালেকশন করেন তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ আমরা প্রতিবারে বলে থাকি যে আপনারা সর্বনিম্ন মূল্যের কমে হাজি নেবেন না, কিন্তু মনে করে যে কোনো ভাবে জোড়াতালি দিয়ে বোধহয় পার হওয়া যাবে, সেটি বিগত জীবনে পার হওয়া গেলেও এখন আর সেই সুযোগ নাই। আপনারা শুনেছেন সৌদি কর্তৃপক্ষ ইতিমধ্যে ওয়েব পোর্টাল সিস্টেম চালু করছে, ব্যাংক হিসাব বাধ্যতামূলক করছে, ক্যাটারিং সার্ভিস মারফত খাওয়া বাধ্যতামূলক করছে এবং একবারে তাসিয়া দিয়ে আরেকবারে হাজির রাখা সম্পূর্ণভাবে অনৈতিক, অবৈধ, এটি কোনোটাই করা যাবে না। আর এই ব্যাংক অ্যাকাউন্টটি যখন ওপেন করা হবে তখন 1 জুন 2014 মধ্যে যদি আপনি টাকা না পান তাহলে আপনি বাড়ি ভাড়ার টাকা, খাওয়ার টাকা, জিয়ারতের টাকা, ওখানকার খরচের টাকা এবং গাড়ি ভাড়া সহ মুআল্লামের অতিরিক্ত টাকা যেটা প্রদান করতে হয় সেটি আপনি পাঠাবেন কিভাবে? কারণ আপনারা জানেন যে একজন হাজির জন্য যেখানে 3 লক্ষ মিনিমাম লাগে, সেখানে যদি আপনার হাজির সংখ্যা 300 হয় তাহলে আপনি এই টাকার জোগান দিবেন কিভাবে? আর এই ফান্ডে যদি ট্রান্সফার করা না যায় আপনি বাড়ি ভাড়াও করতে পারবেন না, মুআল্লিমদেরকেও আপনি পয়সা দিতে পারবেন না, ক্যাটারিং কোম্পানিকে খাওয়া দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে পারবেন না। সেই কারণে আমাদের অনুরোধ, এইবার আপনারা হজ যাত্রীদেরকে আগে থেকে নিজেরা হজযাত্রীদেরকে সতর্ক করুন, যারা চিন্তা করেছেন পরে টাকা দেবেন কিংবা হজে যাওয়ার 2 দিন আগে টাকা দেবেন, সেটি আপনারা পারবেন না এবং সকল লেনদেনই আপনারা আপনাদের ওই ব্রোশিয়ারে উল্লেখিত অ্যাকাউন্টে টাকাটি আপনি নগদ পান কিংবা চেকে পান, সেই অ্যাকাউন্টে জমা করতে হবে। কারণ অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আমরা 1 জুনের 2 দিন পর থেকে সংগ্রহ করব এবং সেটি 3 দিন পরে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে 1 কপি, আশকোনা হজ ক্যাম্পে 1 কপি, হাবে 1 কপি এবং এজেন্সির মালিকের কাছে 1 কপি প্রতি স্বাক্ষর করে দিয়ে দেব। কারণ ওই প্রতি স্বাক্ষরিত স্টেটমেন্টটি যদি পাওয়া না যায় তাহলে এইবার কেউই ডিউ পাবে না এবং আপনার হজের ভিসা হবে না। কারণ এই যে মধ্যস্বত্বভোগীরা হজ যাত্রীদেরকে টাকা সংগ্রহ করে যথাসময়ে টাকা না দেওয়ার কারণে দেখা গেল হজের আগের দিন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, টিকিটের টাকা থাকে না, পালিয়ে যায় মধ্যস্বত্বভোগীরা। এই সকল কারণে এজেন্ট অভিযুক্ত হয়, শাস্তি পায় এবং এটি একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়। সুতরাং এই বছর যাতে করি সেটি না হয় তার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা যারা এবার নতুন এসেছেন আমি সকলকে স্বাগত জানাচ্ছি এবং পুরাতনদেরকে অনুরোধ করছি যে আপনারা, আমরা যারা কিছু কিছু ব্যক্তি যারা একেবারে আমরা নির্ভর করি যে বাইরের দালালের মাধ্যমে হাজির সংগ্রহ করার, আপনি কিভাবে সংগ্রহ করবেন আমি জানি না, তবে আমরা হাব থেকে বলেছি যে আমরা কিছু গাইড নিয়োগ করব এবং গাইডগুলি আপনারা যারা পেয়েছেন ওই গাইডেও হাজির সংগ্রহ করতে পারবে, গাইড কিন্তু আর্থিক লেনদেন করতে পারবে না। কোনো গাইড যদি আর্থিক লেনদেন করে কোনো প্রতারণা করে তার জন্য ওই পার্টিকুলার এজেন্সিকে দায় দায়িত্ব বহন করতে হবে। কারণ হাজির ভিসা করে এরপর পালিয়ে যাবেন, হাজি পাঠাবেন না, সেটি মাননীয় প্রধানমন্ত্রী আর করতে দেবেন না। এবং গতবার যারা এই কর্মটি করেছেন আমরা তাদের ঘৃণা করছি, ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, হাব থেকে তাদের সদস্যপদ বাতিল করেছি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে বলেছি যে গুটি কতক লোকের জন্য আমার 1200 এজেন্সির মালিক, আমার সদস্য বেইজ্জতি হবে, আমরা এটা হতে দেব না। তাদের শুধু কালো তালিকাভুক্তই নয়, ওদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে এবং তারা
অনেকেই আমরা দেখতে পাচ্ছি নামে বেনামে বিভিন্ন রকমের আবার লাইসেন্স সংগ্রহ করার চেষ্টা করতেছে। আল্লাহর ওয়াস্তে ওদের বর্জন করুন, আল্লাহর ওয়াস্তে মধ্যস্বত্বভোগীদের বর্জন করুন, এবং বিনা টাকায় আপনার হজে পাঠানোর কোনো দরকার নাই। যার টাকা নাই তার জন্য হজ ফরজ হয় না, তাকে আগামী বছরের জন্য আমন্ত্রণ জানান, এবার পুরো টাকা না পাইয়া হজে পাঠাবেন না। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন যে এই বছর যে সকল নিয়ম কানুন হয়েছে, সে সকল নিয়ম কানুনগুলি হঠাৎ করে আমাদের উপর যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে আমরা হয়তো স্বাচ্ছন্দ্যে হজের কাজ করতে পারবো না। কারণ 1,01,758 জন হজ যাত্রী হজে যাবেন, তাতে করে দেখা যাচ্ছে যে আমরা 91,758 জন পাঠাবো, আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 10,000 জন পাঠাবে। আসলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কখনোই এত বড় মাপের করেন না, কারণ ওনাদের লজিস্টিক সাপোর্টের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে আমাদের প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের 91,000 ফিল আপ হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে তো 10,000 থাকবে। আপনাদের যদি তত না হয়, সেটি যাতে করে বেসরকারি ব্যবস্থাপনায় আমরা করতে পারি, তার সুযোগ করে দেওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, আপনি জানেন যে আমরা এই বছরই প্রায় 1200 এজেন্টকে নিয়ে আমাদের হজ কার্যক্রম পরিচালনা করতে হবে, যেটি এর আগে আর কখনো হয়নি। আমরা মূলত অভ্যস্ত ছিলাম 400 এজেন্টকে নিয়ে হজের কার্যক্রম পরিচালনা করার জন্য। গতবার 628 জন হজের কার্যক্রম পরিচালনা করেছেন। এই 628 জনের মধ্যে অর্ধেকের বেশি নতুন এজেন্ট কাজ করেছে। আমার মনে হয় 400-র বেশি হবে নতুন এজেন্ট কাজ করেছে। প্রথমবার হজের কাজ করতে গিয়ে তারা অনিচ্ছাকৃত এবং অভিজ্ঞতার অভাবে কিছু ভুল ভ্রান্তি করেছে, সেটি আইনের চোখে, ধর্ম মন্ত্রণালয়ের চোখে কিংবা সৌদি কর্তৃপক্ষের কাছে ভুল হিসাবে নয়, দোষ হিসাবে পরিগণিত হয়েছে বলে 194টি এজেন্সি অভিযুক্ত হয়েছে। মূলত এর মধ্যে 15-20 জন রয়েছে যারা গুরুতর অপরাধ করেছে। আমরা ওদের বিষয়ে যারা গুরুতর অপরাধ করেছে এবং অপরাধ প্রমাণিত, তাদের বিরুদ্ধে একটি অনুরোধ করব না, কিন্তু বাকি যারা নির্দোষ, অনিচ্ছাকৃত ভুলের জন্য এবং অনভিজ্ঞতার জন্য দোষে দুষ্ট হয়েছে, তাদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শন করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আপনি জানেন যে এটি আপনার নেতৃত্বে প্রথম হজ হবে, এবং আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুক, দীর্ঘ হায়াত দেখ। আপনি দেখেন যে হাব কিভাবে সুন্দর করে এই লক্ষাধিক হাজির কাফেলাকে সুন্দর করে সাজায় এবং কাজ করে, যদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটি সহযোগিতা করে। কারণ আমাদের মন্ত্রী মহোদয়, আপনিও নতুন, আমাদের সচিব মহোদয় যিনি এসেছেন তিনিও নতুন, আমাদের হজ পরিচালক সাহেব নতুন, আমাদের এই নতুনদের মাঝে কিছু অভিজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছেন। আমি অনুরোধ করব ওনাদের অভিজ্ঞতাটা যেন কাজে লাগায়, সাথে যদি প্রয়োজন মনে করেন আপনাদের, আমি সহযোগী বলবো না, নিয়ন্ত্রণাধীন আমরা রয়েছি। আমাদের সকল হজ এজেন্টের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হাবকে যে কোনো সময় আপনি ডাকেন, কাছে পাবেন। আমরা চেষ্টা করব দেশের জনগণের এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে, দেশে বিদেশে আমাদের অর্জিত সে সকল সুনাম অক্ষুণ্ণ রাখতে। আপনারা জানেন 2010 সালে আমরা হজ ব্যবস্থাপনায় শুধু এশিয়া নয়, সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছি। এটি সম্ভব হয়েছিল হাবের সকল সদস্যের সহযোগিতা, সাথে সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়। আমরা গত 3 বছর পার হয়ে গেছে, আর প্রথম স্থানটি অধিকার করতে পারিনি। আমি সেই গর্বিত স্থানটি হারাতে চাই না। যে কোনো কিছুর মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে আমরা 2014 সালে আবার হজ ব্যবস্থাপনায় প্রথম স্থান অধিকার করতে চাই। আর এই কাজটি করতে হলে আমাদেরকে আপনাদের কিছু কিছু বিষয়ে উৎসর্গ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কোঅপারেশন করতে হবে। এবং আমরা বলি না আমাদের একদম পূর্ণ স্বাধীনতা দিয়ে দেন, সেটি আমরা বলি না। তবে যেটুকু স্বাধীনতা প্রয়োজন
নির্বিঘ্নে কাজ করার জন্য, সেটি আমরা অবশ্যই চাইব, দাবি করব, আবদার করব। এই কারণে, কারণ আমাদের এই 1200 এজেন্সির 2400 হাতই তো আপনার কর্মীর হাত। সুতরাং আমাদেরকে দূরে না রেখে কাছে টানেন, আমাদের মায়া করেন, আমাদের স্নেহ করেন। আমরাও আপনার গৌরব উজ্জ্বল সেই ইতিহাস যেটি রয়েছে আপনার রাজনৈতিক জীবনে, সেটির সাথে আরেকটি ইতিহাস গড়ে দিতে চাই হজ ব্যবস্থাপনায়। সম্মানিত প্রধান অতিথি, এবারের হজ ব্যবস্থাপনা করতে গিয়ে আমাদেরকে কিছু সমস্যা পড়তে হচ্ছে। তার প্রথমটি হচ্ছে যে আমরা যখনই হাজিদেরকে বাড়িতে রাখি, যে বাড়িগুলি আমরা ভাড়া করি, সৌদি আরবে মূলত বাড়িওয়ালার বাড়ি না। বাড়িওয়ালা হজের পরপরেই টাকার প্রয়োজনে কিছু কিছু বাঙালি, পাকিস্তানি এবং কিছু ব্যক্তি রয়েছে সেখানে, ওদেরকে মধ্যস্বত্বভোগীও বলা যেতে পারে, তারা এই বাড়িগুলি লিজ করে ফেলেন। ওনাদের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে অপেক্ষাকৃত বেশি মূল্যে আমাদের কাছে বিক্রি করে, আমরা সেভাবে বাড়িগুলি সংগ্রহ করি। এবার যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে টাকা ট্রান্সফার করতে হয়, তাহলে ওই ক্রস চেকটি দিতে হবে বাড়িওয়ালার নামে। এবং ওই ক্রস চেকটা আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ সংগ্রহ করি। এবার যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে টাকা ট্রান্সফার করতে হয়, তাহলে ওই ক্রস চেকটি দিতে হবে বাড়িওয়ালার নামে। এবং ওই ক্রস চেকটা আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব শেখ আব্দুল্লাহ সাহেব। আমি শেখ আব্দুল্লাহ সাহেবকে এখানে অভিনন্দন জানাচ্ছি, উনার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং জনাব শেখ আব্দুল্লাহ সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য, ফ্লাওয়ার বুকেট দেওয়ার জন্য হাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মহাসচিব সাহেবকে বিনীত অনুরোধ করছি, আপনারা উনাকে ফুল দিয়ে বরণ করুন, আর আমি আমার কথা চালিয়ে যাচ্ছি। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে ওই ব্যাংক থেকে ক্রস চেক ছাড়া কোনো চেক ইস্যু করা যাবে না। এটি হচ্ছে ওদের সামার নিয়ম। এর ক্রস চেক সৌদি আরবের যারা সিটিজেন তারা ছাড়া কারো কাছে কারো নামে ক্রস চেক দেওয়া যায় না। অন্যদিকে এই যে ক্যাটারিং সার্ভিস চালু করেছে, এই ক্যাটারিং এর টাকাটাও আমাদেরকে ক্রস চেকে দিতে হবে, কোনো ক্যাশ টাকা তোলা যাবে না। এটি যদি হয় তাইলে হজ ব্যবস্থাপনা ভেঙে পড়বে। এই কারণে যে আমরা যে ক্রস চেকটি ওই বাড়িওয়ালার নামে দেব, সেটি সে নিয়ে হজম করবে, আর আগে যে আরেকজনের কাছে সে লিজ করেছে তাকে আর টাকাটা ফেরত দেবে না। সেই কারণে যদি একেবারে বাধ্যতামূলকভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হয় আমাদেরকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেন ছাড়ের ব্যবস্থা হয়। যেমন ক্রস চেকের পাশাপাশি আমাদেরকে ক্যাশ চেক দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়। তাতে করে আমরা জিয়ারতের টাকা, আমাদের খাওয়ার টাকা, কিংবা আমাদের অন্যান্য খরচ যেগুলি রয়েছে, ট্রান্সপোর্টেশনের টাকা, মোয়াল্লেমের টাকাটা আমরা সহজেই প্রদান করতে পারবো। ক্রস চেকের পাশাপাশি ক্যাশ চেকটি যেন আমরা পেতে পারি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ক্যাটারিং সার্ভিস। এটি আমাদের জন্য কত বড় বিপদ সেটি যিনারা হজ পরিচালনা করেছেন, আমাদের এখানে উপসচিব হজ আছেন, তিনি নিজেও বুঝতে পারতেছেন। কারণ বাংলাদেশের মানুষ এই মধ্যপ্রাচ্যের কিংবা ওয়েস্টার্ন কান্ট্রির খাওয়া খেয়ে অভ্যস্ত না। আমাদের এখানকার লোকেরা একটু ভাত খায়, একটু ডাল খায়, তার সাথে একটু স্পাইসি ফুড যেগুলো খায় এবং ভর্তা খায়, এগুলি যদি না পায় তাহলে ওই ওয়েস্টার্নের যে সকল গ্রিল চিকেন সহ আদার মানে খুব দামি দামি খাওয়া, উপাদেয় খাদ্য, ভিটামিন জাতীয় খাদ্য, এগুলো আমাদের লোকেরা খেতে পারে না। আর ক্ষুধার্ত লোকেরা রাগান্বিত হয়, যখনই সে খাওয়া খেতে পারবে না তখন তার সাথে এজেন্সির সম্পর্কের অবনতি ঘটবে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে অন্তত প্রথমবারের মতো, এই বছরের মতো ক্যাটারিং সার্ভিসটা যাতে করে আমাদের উপর চাপিয়ে দেয়া না হয়, আমাদেরকে স্বাভাবিক খাদ্য পরিবেশন করার যদি অনুমোদন দেয় তাহলে আমরা কৃতার্থ হব এবং হাজিদের রোষানল থেকে রেহাই পাবো। নিতান্ত সেটা যদি করা নাও যায় তাহলে বাংলাদেশের হাজিদের খাওয়ার জন্য বাংলাদেশি ক্যাটারিং সার্ভিস, যারা বাংলাদেশি রান্নায় পারদর্শী,
তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয়। তা না হলে এবার আমাদের ভীষণভাবে বিপদ হবে। দ্বিতীয়ত আরেকটি সমস্যা সেখানে রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের যেসব 5 স্টার 7 স্টার 4 স্টার 3 স্টার হোটেলে আমরা প্যাকেজ করে থাকি, তারা তো ওই ক্যাটারিং সার্ভিসের খাওয়া খাবে না, কারণ ওখানে A to Z কন্ট্রাক্ট। আপনার 3 বেলার খাওয়া, নাস্তা সহ, বিকেলে চা টিফিন সহ তাদেরকে আমাদের চুক্তিতে দিয়ে দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি কেন ক্যাটারিং সার্ভিসকে আমাদের সকল হাজির টাকা পরিশোধ করবে? এই জটিলতাগুলি নিরসন করার জন্য এবং প্রথম বছর আমাদেরকে একটু বিষয়টি বোঝার জন্য সুযোগ দিয়ে এই বছর ক্যাটারিং সার্ভিসটি যেন বাদ দেওয়া হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সৌদি আরবের বাংলাদেশের হজ মিশনকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দানের জন্য আপনাকে বিনীত আবেদন জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, এছাড়াও আমাদের সবচাইতে বড় সমস্যা যেটা, সেটি হচ্ছে থার্ড ক্যারিয়ার। হাজি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজের A to Z কাজের দায় দায়িত্ব, সুনাম বদনাম সব কিছু নির্ভর করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপরে। এটি অন্য কোনো মন্ত্রণালয়ের উপরে বর্তায় না। কিন্তু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিগত জীবনে আমরা দেখেছি এটি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করেন, আর তিনারা ন্যস্ত করেন বাংলাদেশ বিমানের উপরে। তাতে করে ফেয়ার যেমন ইচ্ছা তেমন সাজাও, যত ইচ্ছা তত করো। সম্মানিত প্রধান অতিথি, এছাড়াও আমাদের সবচাইতে বড় সমস্যা যেটা, সেটি হচ্ছে থার্ড ক্যারিয়ার। হাজি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজের A to Z কাজের দায় দায়িত্ব, সুনাম বদনাম সব কিছু নির্ভর করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপরে। এটি অন্য কোনো মন্ত্রণালয়ের উপরে বর্তায় না। কিন্তু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিগত জীবনে আমরা দেখেছি এটি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করেন, আর তিনারা ন্যস্ত করেন বাংলাদেশ বিমানের উপরে। তাতে করে ফেয়ার যেমন ইচ্ছা তেমন সাজাও, যত ইচ্ছা তত করো, তাতে বাধা দেওয়ার কেউ থাকে না, সেটি সম্পর্কে বলার কেউ থাকে না। গত বছর আমাদেরকে বলা হয়েছিল যে ফেয়ারটি করা হবে গ্রস ফেয়ার, কিন্তু এবারও আমরা শুনছি নেট ফেয়ারের আওয়াজ। তারপর এটি করে তারা এই কারণেই যে আপনারা জানেন যে 2009, 2010, 2011 পর্যন্ত সকল ক্যারিয়ার উন্মুক্ত ছিল। হঠাৎ করে 2012 সালে এসে এটি বন্ধ করে দিল এবং 2012-13 সালে এই থার্ড ক্যারিয়ার না থাকার কারণে এয়ারলাইন্সগুলোর স্বেচ্ছাচারিতা, টিকিট কালোবাজারি, এমনকি এক একটা প্যাকেজ 50 থেকে 60 দিন পর্যন্ত করেছে। যখন এই এয়ারলাইন্সগুলি বুঝে যে হয় আমার দোকানে না হলে উনার দোকানে, ডাইনে অথবা বায়ে 2 দোকান রয়েছে, অন্য কোথাও যাওয়ার উপায় নেই, হাজি আমাদের মাধ্যমে যেতে হবে, সেজন্য তারা অর্থ উপার্জনের নামে যত রকমের অপকর্ম আছে সেটি করে থাকে। এবং আপনারা জানেন যে সৌদি এয়ারলাইন্স সুপার পিক টাইমে তারা ফ্লাইট কম দেয়, কারণ এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে। এবং তার সাথে এখানে সৌদি এয়ারলাইন্সের সেলস ম্যানেজার আছে, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তার সাথে যারা জড়িত আছে তারাই এই অপকর্মটি করে এবং আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে, হাজিদেরকে জিম্মি করে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই বিষয়টির অবসান হওয়া উচিত। 2 নম্বরে হচ্ছে আপনারা সৌদি এয়ারলাইন্স একটি প্যাকেজ আপনারা বলেছেন সেভ টাইম পে মানি, ইকোনমি ক্লাসে $525 অতিরিক্ত ভাড়া। এটি মগের মূল্য ছাড়া আর কোথাও সম্ভব নয়। একই দেশে একই ক্লাসে একটা লোক যাবে $1475 দিয়ে, আরেকজন 2000 দিয়ে, কারণ উনি 20 দিনে ফেরত আসবেন। এটি কেন? এটি যেন চিরতরে বন্ধ হয় এবং এই জাতীয় কর্মকাণ্ড করলে আমরা প্রত্যাখ্যান করব। আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে হজ হোক, বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স টানুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে প্যাকেজ দিতে হবে 35 দিনের। আমি হাজির থেকে টাকা নিচ্ছি 35 দিনের, 50-60 দিন যখন আমার খাওয়াতে হয় তখন এই টাকা কি ওই সৌদি এয়ারলাইন্স দেয় না বাংলাদেশ বিমান দেয়? আমাদেরকে বহন করতে হয়। শুধু তাই নয়, হাজি হজ করার পর আর 1 সপ্তাহ থাকতে চায় না, তারা চলে যায়, যেতে চায় দেশে, ফিরে আসতে চায় দেশে পরিবারের কাছে। কেউ কেউ রয়েছেন এখানে বিশেষ ব্যক্তি যারা ওখানে তাদের এই টাইম ওয়েস্ট করতে চায় না। যেমন একজন ব্যাংকের, এখানে ব্যাংকের এমডি সাহেব আছেন, তিনাকে যদি বলে যে আপনাকে হজ করার জন্য 2 মাস থাকতে হবে সৌদি আরবে, উনি কি থাকতে পারবেন? আর ওই ব্যাংকে কি ওনার চাকরি থাকবে? সুতরাং
এই যে 50-60 দিন পর্যন্ত আমাদেরকে জিম্মি করে রাখা হয়, তার জন্যই তো আমরা চাই যে আমাদের প্যাকেজ যদি আপনারা 35 দিনে দিতে পারেন, আমরা থার্ড ক্যারিয়ার চাইবো না, কিন্তু তা তো আপনারা পারেন না। সেই কারণেই আমরা থার্ড ক্যারিয়ার চাই। আমরা সময়ের মতো যেন যেতে পারি, সময় মতো যেন আসতে পারি, আমরা পে করতে চাই। থার্ড ক্যারিয়ারের সাথে আমাদের এমন কোনো সম্পর্ক নাই, এমন বেশি কমিশন আমাদেরকে দিচ্ছে না, অল্প টাকায় টিকিট দিচ্ছে না যে আমরা থার্ড ক্যারিয়ারের পক্ষে এখানে ওকালতি করি। আমরা শুধু চাই নির্বিঘ্নে আমাদের হাজিরা যাক। সেই জন্যই আপনারা জানেন যে এই যে থার্ড ক্যারিয়ার না দেওয়ার ফলে গতবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকা সত্ত্বেও 194 হাজিকে পাঠানো যায় নাই। এটি থার্ড ক্যারিয়ার থাকলে হতো না। শুধু তাই না, আপনারা দেখেন প্রত্যেকবার আমরা যখন এই হজের টিকিট বিক্রি করতে যাই, তখন দেখা গেল যে আমাদের উপর একটা এক্সট্রা প্রেশার চলে আসে যে সিট অ্যালোকেশন নিয়ে। সিট অ্যালোকেশনটা আপনারা যদি আগে থেকে দেন, ফ্লাইট শিডিউল যদি আগে থেকে দেন, তাহলে আমাদের মদিনার বাড়ি ভাড়া মার যায় না, মক্কার হোটেল মার যায় না। এই শিডিউল দেখা যায় রমজানের আগে দেওয়ার কথা, শিডিউলটি যথাসময়ে দেওয়া হয় না। তাই এইবার আমি মাননীয় প্রধান অতিথি আজকের আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে আপনারা এই বিষয়টি সুরাহা করেন। হাজি আপনার, সুনাম আপনার, বদনাম আপনার। কেন থার্ড ক্যারিয়ারের পক্ষে যদি বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় একটি যুক্তিও প্রদর্শন করতে পারে, তাহলে আমরা থার্ড ক্যারিয়ার নেব না। উনাদের কাছে কোনো যুক্তি নেই। বলা হয় যে সৌদি বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তিতে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স এবং বিমানের কথা লেখা আছে। এটি উনারা আদালতেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, উনাদের কাছে এরকম কিছু নেই। আমরা 2013 সালে মামলা করেছি এই সিদ্ধান্তের বিপক্ষে, এবং মাননীয় উচ্চ আদালত আগের নির্দেশনাকে স্টে করে দিয়েছেন। কিন্তু এরপর সেটিকে যে কোনো কারণে হোক আবার সে অর্ডারকেও স্টে করে দেওয়া হয়েছিল। আমরা পিছু ছাড়িনি। হজ শেষ হয়ে গেল, হজের পরে ওইটাকে ভ্যাকেট করার জন্য গেলাম, বহু কষ্টে আমরা ভ্যাকেট করিয়েছি, এবং ভ্যাকেট করার সময় তারা বলেছে পূর্ণ বেঞ্চে হিয়ারিং করতে হবে। পূর্ণ বেঞ্চে হিয়ারিং হয়েছে, তাতেও আমাদের পক্ষে থার্ড ক্যারিয়ার চালুর পক্ষে রায় এসেছে। কিন্তু এরপরও ওটাকে স্টে করার জন্য চেম্বার জজে যাওয়া হয়েছিল, এটিও সেখানে টিকেটে বলছে 2 সপ্তাহ আপনাকে স্টে দিতে পারি, এর বেশি নয়। সেই 2 সপ্তাহ ইনশাল্লাহ 14 মার্চ শেষ হয়ে গেছে। এখন আমার ধারণা এবং আমি বিশ্বাস করি জনস্বার্থে উচ্চ আদালত আবারও আমাদের পক্ষে রায় দেবেন এবং থার্ড ক্যারিয়ার ইনশাল্লাহ চালু হবে। কিন্তু আমরা চাই না, আমাদের যেহেতু মন্ত্রণালয় রয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ওনারা যদি সঠিক সিদ্ধান্ত নেন, ওনারা যদি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেন, তাহলে এই সময়টাটির সমাধান হয়ে যায়। অন্তত বেশি না হোক, যদি 10% হাজিও থার্ড ক্যারিয়ারগুলি যেগুলি পরীক্ষিত এয়ারলাইন্স, 5 স্টার এয়ারলাইন্স লাইক এমিরাত, ইত্তেহাদ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, যদি এই জাতীয় এয়ারলাইন্সগুলি যারা আগে হজ যাত্রী পরিবহনের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে যদি 10,000 হাজিও ক্যারি করতে দেয়, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায় এবং আমাদের দেশের হজ যাত্রীগণ নির্বিঘ্নে হজে যেতে পারে এবং আসতে পারে। এয়ারলাইনগুলির স্বেচ্ছাচারিতা বন্ধ হয়, সেফ টাইম ফ্রে মানি বন্ধ হয়। এবং আমরা চাই যে যারা 5 স্টার এয়ারলাইন্সে থাকবেন, যারা এক্সিকিউটিভ ক্লাসে যাবেন, ফার্স্ট ক্লাসে যাবেন, উনাদের বিষয়টি ভিন্ন, উনাদেরকে প্যাকেজও ভিন্ন। আমাদের উনাদের জন্য কোনো সুপারিশও নাই, উনাদের বিপক্ষেও আমাদের কোনো অবস্থান নাই। কিন্তু সাধারণ হজ যাত্রীগণ, বাংলাদেশের সাধারণ মানুষগণ যাতে করে এই থার্ড ক্যারিয়ারের জন্য জিম্মি হয়ে না যায়, সে বিষয়টি অবশ্যই আপনি দেখবেন এবং এটি আমাদের প্রাণের দাবি। সম্মানিত প্রধান অতিথি, আপনাকে পেলে আসলে আমার কথা শেষ হয় না। আমি অনেক বলে বলছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর অল্প কিছু সময় নেব। আমাদের কিছু পাওনা টাকা রয়ে গেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, যেটি এই সময়ে যে ইন্টারিম পিরিয়ডে আমরা পাইনি। যেমন আমাদের গতবারের ব্যাংক গ্যারান্টির টাকাটা এখনও আমরা পাইনি, সেটি 50 রিয়াল করে সোনালী ব্যাংকে জমা রয়ে গেছে। যেহেতু হজ অফিসার ছিলেন না, হজ পরিচালক ছিলেন না এবং সচিব মহোদয় চলে গেলেন, সেই কারণে আমাদের এটি হয়নি। এছাড়া 2008 থেকে 2013 সাল পর্যন্ত অব্যবহৃত মুআল্লিম ফি 60 রিয়াল, আমরা যেন দ্রুততম সময়ে এটা পেতে পারি, এর একটু ব্যবস্থা করে দেবেন। এছাড়াও আমাদের 2005 সালে আমাদের উপরে একটি বিশেষ ধরনের অবিচার করা হয়েছিল। সরকারের রেট ছিল
18 টাকা রিয়ালের আমাদের কাছ থেকে 20 টাকা করে নেওয়া হয়েছিল। সেখানে 2 টাকা অতিরিক্ত প্রতি রিয়ালে নেওয়ার ফলে হাজি প্রতি 2041 টাকা আমাদের কাছ থেকে বেশি নেওয়া হয়েছিল এবং 10 কোটি টাকা আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে পাওনা হয়েছি। এর জন্য 2009 সালে আমি এসে প্রথম আলোচনা করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সেটি বলা হয়েছিল। বারবার ওনাকে বলার পরে এক সময় খুশি হয়ে হোক আর বিরক্ত হয়ে হোক বলছে আচ্ছা ঠিক আছে যান 50% নিয়ে যান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে গরিবদের টাকা রেখে আর কি করবেন, আমাদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দেন। ঠিক আছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আমরা জানিয়ে দিচ্ছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এটি জানিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা চিঠি রেডি হয়েছিল, কিন্তু গত 1-1.5 বছর ধরে এই চিঠিটি আলোর মুখ দেখেনি। আমরা আশা করি আপনার হস্তক্ষেপে আমাদের এই ন্যায্য পাওনাটি ইনশাল্লাহ আমরা পাবো, আপনি সে ব্যবস্থা করে দেবেন। সম্মানিত প্রধান অতিথি, আমাদের এখানে আরো একটি ব্যাপার রয়ে গেছে। 46 জন এজেন্সি সৌদি আরব কর্তৃক অভিযুক্ত হয়েছে। সেটি সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এরা এবছর হজের কাজ করতে পারবে না, আমাদের ডিসিশন দিতে দেরি হবে। আপনার হস্তক্ষেপ পেলে আমার মনে হয় ওই 46 জনের ভিতরে ওই সেই 10-15 জন 20 জন থাকতে পারে যারা একটু গুরুতর অভিযুক্ত, বাকিরা আসলেই নির্দোষ। ওই যে একটু আগে বলেছি অনভিজ্ঞতা এবং প্রথমবারের মতো কাজ করে অনিচ্ছাকৃত কিছু ভুল করেছে, এটি দোষে রূপান্তরিত হয়েছে। আপনার হস্তক্ষেপে আমি মনে করি ওরা দ্রুততম সময়ে রিলিজ হতে পারে। তারা সর্বোচ্চ 2 মাস সময় নেয়, 2 মাস হয়ে যাবে 25শে এপ্রিল। আপনি যদি একটু হস্তক্ষেপ দেন তাহলে এই ব্যক্তিগুলি হজ কার্যে অংশগ্রহণ করতে পারবে এবং যাদেরকে আমাদের বর্জন করতে হবে তাদের তালিকাটাও আমাদের কাছে আসলে আমরা ওদেরকে হজ কার্য থেকে বিরত রাখব। গত বছর একটি বিষয় হয়েছে, আমাদের হজ যাত্রীদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যান, কেউ মারা যান, কেউ আর্থিক অনটনে ভোগেন। দুর্ঘটনার কারণে অনেকে হজে যেতে পারেন না। দেখা গেল হাজব্যান্ড যদি মারা যায়, স্ত্রী হজে যেতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের হাজি প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। এই প্রতিস্থাপনে এই রিপ্লেসমেন্টটি গত বছর আমরা এটার জন্য যথেষ্ট ভুগেছি। এই রিপ্লেসমেন্টের কত % রিপ্লেসমেন্ট পাওয়া যাবে এবং কি কি ক্রাইটেরিয়াতে পাওয়া যাবে এটি স্পষ্টীকরণ আমরা দাবি করছি এবং আশা করছি যে এটা হাজিদের কল্যাণে এই সিদ্ধান্তটা আপনি দেবেন এবং রিপ্লেসমেন্ট আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। গতবার আমরা আমাদের বারকোডের ন্যায্য হিস্সা পাইনি, এটি আমি স্পষ্ট ভাষায় বলবো। এখানে হজ আমাদের হজের দায়িত্বে যিনি আছেন মাননীয় উপসচিব সাহেব আছেন, আমরা আসলে বারকোডের ন্যায্য হিস্সা পাইনি। কাউকে একটা, কাউকে একটিও না, এবং শেষের দিকে যখন বেঁচে গেছে তখন আমাদেরকে ছাড়তেছে, ততক্ষণে আমাদের লোকজন সৌদি আরব চলে গেছে। এই বারকোডের ন্যায্য হিস্সা আমরা চাই। আমরা যেন এই বারকোডগুলি আসলে আমরা বিক্রি করার জন্য নেই না, আমাদের হাজিদের সার্ভিস দেওয়ার জন্য নেওয়া হয়। কারণ আমি বারকোড না পেলে তার তো মুআল্লিম ফিও জমা দিই নাই, আমি হাজিদের সার্ভিস দেওয়ার জন্য কিভাবে লোক নিয়ে যাব? সেই কারণে আমরা আশা করছি রিপ্লেসমেন্টের সাথে সাথে এই বারকোডের বিষয়টিও আপনি অবশ্যই দেখবেন। আর একটি বিষয় আমি বলে শেষ করব, সেটি হচ্ছে এবারে আমি যে হজের প্যাকেজ দেখলাম সেখানে সরকারি বেসরকারি প্যাকেজের মধ্যে একটি ব্যবধান আমার চোখে ধরা পড়েছে। এটি আমি জানি না আমার অনভিজ্ঞতা কিনা কিংবা আমার ত্রুটি কিনা কিংবা এটি কোনো ভুল কিনা। এখানে দেখা গেল যে আমাদের মুআল্লিম ফির চাইতে সরকারের মুআল্লিম ফি কম। এটি কেন? এই ব্যবধানটি কেন? এটি আমাদের বিনীতভাবে উপসচিব হজ উনার কাছে আমরা জানতে চাইব। এবং এখানে একটি কথা আমরা বিশেষ জায়গায় দেখলাম যে ব্যাংক গ্যারান্টি অফেরতযোগ্য, সেটি কেন হবে? আমরা গ্যারান্টি দিচ্ছি, যখন আমার পারপাস সার্ভ হয়ে যায়, আমরা তো ব্যাংক গ্যারান্টি অনেক জায়গায় দিই, পারপাস সার্ভ হলে আমরা ব্যাংক গ্যারান্টি ফেরত পাই না, সুতরাং এটা আমরা ফেরত পাবো না কেন? আমাদের এটি যেন কোনো অবস্থাতে অফেরতযোগ্য না হয়, এটি যেন ফেরতের ব্যবস্থা হয়। আর এই ব্যবধানটি কেন, এটি অবশ্যই আপনি জানাবেন বলে আমি মনে করি। মাননীয় প্রধান অতিথি, আমি অনেক লম্বা বক্তব্য দিলাম। আমি অনুরোধ করছি আমাদের নতুন যে হজ পরিচালক মহোদয়, উনি আজকে নেই, উনি সৌদি আরব গেছেন আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের সমস্যার সমাধান করার জন্য। আমি অনুরোধ করব, হজ অফিসেও একটু কিছু ঝামেলা রয়েছে যেটি একেবারে অপ্রাসঙ্গিক হলেও বড় সভায় আমাকে বলতে হয়, যেটার জন্য গতবার আমাদের এজেন্টগণ সাফার করেছেন। আমি যে বিষয়টির প্রতি ইঙ্গিত দিচ্ছি,
উপসচিব মহোদয় সেটি বুঝতে পাচ্ছেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি, সেখানে একটি শুদ্ধি অভিযান আপনি চালাবেন, যাতে করে আমাদেরকে কেউ সেখানে আর জিম্মি করে অর্থ উপার্জন করতে না পারে। এটি অত্যন্ত ন্যাক কাজ। আমরা একটা হালাল কাজ করি, একটা ভালো কাজ করি, আল্লাহর মেহমানের খেদমত করি। এখন আমরা হারাম দিয়ে হালাল কাজটি করতে চাই না। আমরা চাই যাতে করে ওইখানে একটা শুদ্ধি অভিযান চলে এবং ওখানে যেন এই হজ এজেন্টদের হয়রানি করে কেউ বাণিজ্য করতে না পারে। এটি আপনি অবশ্যই বন্ধ করবেন। এছাড়া আমরা অনুরোধ করব, গতবার আমাদের কাছ থেকে ট্রেনিং এর নামে 300 টাকা নেওয়া হয়েছিল, আমাদের কোনো ট্রেনিং করানো হয় নাই। এবং আমি গত মিটিংয়েও বলেছি, আমাদের এই ট্রেনিংয়ের টাকাটি স্ব এজেন্সিকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ বাউসার চাইলে বাউসার বানিয়ে দেওয়া যাবে, কিন্তু কোনো অনৈতিক কাজকে উৎসাহিত করতে চাই না। আমরা গরু জবাই দিয়ে ভাত খাওয়াইছি, কিন্তু ওর জন্য তো কোনো বাউসার আমি দিতে পারবো না। এর জন্য হয়তো এজেন্সি একটা লিখিত চিঠি পাঠাতে পারবে, এবং এই চিঠির এগেইনস্টে আমরা আশা করি যে আমাদের এই টাকাগুলো স্ব এজেন্সিকে আপনি ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। মাননীয় প্রধান অতিথি, আমি আপনাকে অনেকক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য, সহ্য করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে সাথে আজকে বিশেষ অতিথিবৃন্দ এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তি ভাইদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, পজিটিভ নিউজ করে জনসচেতনার জন্য যেটুকু করা দরকার আপনারা অবশ্যই আগেও ভূমিকা রেখেছেন, এবারও ইনশাল্লাহ ভূমিকা রাখবেন, যাতে করে আমাদের সাধারণ নিরীহ হজ যাত্রীগণ হয়রানি না হয় এবং নিরীহ হজ এজেন্টগুলো যেন হয়রানি না হয়, ক্লাউজ যেন ব্ল্যাকমেইলে না পড়ে এবং কোনো রকমের অসুবিধা যেন না হয়, নির্বিঘ্নে যেন আমরা হজ করতে পারি, হজ ব্যবস্থাপনা বাংলাদেশ যেন আবার প্রথম হতে পারে। সেক্ষেত্রে আপনারাও সহযোগিতা কামনা করি। সাথে সাথে আমার কলিগ বৃন্দের প্রতি আমার অনুরোধ রইল, অনৈতিক কর্মকাণ্ড যারা করছে, যারা গ্রুপ লাইসেন্স নিয়ে 8, 10টা 12টা এজেন্সি নিয়ে শত শত হাজার হাজার হাজি প্রেরণ করার ব্যবস্থা করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। নতুন এজেন্সি হয়ে আপনি 50 জন হাজি পাবেন না, আরেকজন 3000 4000 হাজি নিয়ে যাবে, এটি হতে পারে না। ওদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, সর্বক্ষণ আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার এই স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।